অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ আমরা কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ইন্টারপ্লিডার স্যুট। এটা একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক। একটা কমন কোশ্চেন্স পরীক্ষায় এসেই থাকে যে ইন্টারপ্লিডার স্যুট বলতে আমরা কি বুঝে থাকি। সিভিল প্রসিডিওর কোডের সেকশন 88 এবং অর্ডার 35 এর মধ্যে ইন্টারপ্লিডার স্যুটের ব্যাপারে বলে দেওয়া আছে। জেনারেলি আমরা কি জেনে থাকি? জেনারেলি আমরা জেনে থাকি যে এ স্যুট হ্যাজ বিন ব্রট বাই এ পারসন against the another persons in respect of some controversy between them. জেনারেলি একটা স্যুট ফাইল হয়ে থাকে একটি ব্যক্তির দ্বারা অপর কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে, তাদের মধ্যে যদি কোনো কন্ট্রোভার্সি থেকে থাকে সেই কন্ট্রোভার্সি রিলেটেড। কিন্তু ইন্টারপ্রিটার স্যুট হচ্ছে একটা এক্সেপশনাল কাইন্ড অফ স্যুট, যে স্যুটের মধ্যে দেয়ার ইজ নো কন্ট্রোভার্সি বিটুইন দ্য প্লেন্টিভ অ্যান্ড ডিফেন্ডেন্ট। অ্যাকচুয়ালি সেখানে কোনো প্লেন্টিভ এবং ডিফেন্ডেন্টের মধ্যে যে রিয়েল ডিসপিউটটা কিন্তু প্লেন্টিভ এবং ডিফেন্ডেন্টের মধ্যে নয়, মানে মেন কন্ট্রোভার্সিটা কিন্তু প্লেন্টিভ এবং ডিফেন্ডেন্টের মধ্যে নয়। এমনকি প্লেন্টিভ যে ইন্টারপ্রিটার স্যুটটা ফাইল করছে সেই স্যুটে কোনোভাবেই চায় না যে তার রাইটটাকে এনফোর্স করার জন্য, এমনকি সে চায় না যে তার রাইটটাকে এনফোর্সমেন্ট করার জন্য বাই ফাইলিং অফ ইন্টারপ্রিটার স্যুটস। তাহলে আমরা ইন্টারপ্রিটার স্যুটের মধ্যে আমরা কি দেখব? আমরা যে প্রভিশনসটা আছে সেই প্রভিশনসটা দেখার আগে আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি যে ইন্টারপ্রিটার স্যুটটা আসলেই কি। ইন্টারপ্রিটার স্যুট যেটা আমি বললাম যে ইন্টারপ্রিটার স্যুটটা নর্মাল স্যুটের মতো নয়। নর্মাল স্যুটে আমরা দেখে থাকি, যদি সাপোজ মনে করো একজন ব্যক্তি এ প্লেন্টিভ, যদি বি একজন ব্যক্তি ডিফেন্ডেন্ট, এর বিরুদ্ধে যদি কোনো মামলা করে থাকে, এর মামলা করার উদ্দেশ্যই হচ্ছে এর এগেনস্টে কোনো কিছু ক্লেম যদি থাকে তবেই কিন্তু সেই নিজের রাইটটাকে এনফোর্সমেন্ট করার জন্য সে নর্মাল স্যুটটা ফাইল করে থাকে। ইন্টারপ্রিটার স্যুটের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা নয়। ইন্টারপ্রিটার স্যুটের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। ইন্টারপ্রিটার স্যুটের ক্ষেত্রে বিষয়টা কি, যে ব্যক্তিটি মামলা ফাইল করছেন মানে প্লেন্টিভ, সে যে মামলাটা যাদের বিরুদ্ধে ফাইল করছে ডিফেন্ডেন্টের বিরুদ্ধে, বাট ইনফ্যাক্ট সেই যে কন্ট্রোভার্সিটা ডিফেন্ডেন্টের মধ্যে রয়েছে, প্লেন্টিভের মধ্যে কিন্তু কোনো প্লেন্টিভের সাথে ডিফেন্ডেন্টের কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই। তাহলে জিনিসটা কি আমি বোঝানোর চেষ্টা করছি। সাপোজ মনে করো এ একজন ব্যক্তি, সেই এ ব্যক্তির বিরুদ্ধে কি করেছে, বি একটা ক্লেম করেছে। কোনো একটা ডেট হতে পারে, কোনো মানি হতে পারে, কোনো প্রপার্টি হতে পারে, সেই রেসপেক্টে বি মনে করো মামলা করে কোনো প্রপার্টি ক্লেম করছে। সেই একই ক্লেম মনে করো সি আবার কি করছে, এর বিরুদ্ধে করছে। একই ক্লেম মনে করো ডি আবার কি করছে না এর বিরুদ্ধে করছে। এ কিন্তু ইচ্ছুক রয়েছে সেই ডেপ্ট বা সেই প্রপার্টি বা সেই যে মানি, সেটা কিন্তু অ্যাকচুয়াল যে ক্লেমেন্ট, অ্যাকচুয়াল যে দাবিদার তাকে দেওয়ার জন্য। তাহলে ওই যে প্রপার্টিটা দাবিদার কিন্তু দুজন কিংবা তিনজন কিংবা চারজন কিংবা পাঁচজন, অনেকজন ক্লেমেন্ট বা দাবিদার রয়েছে। ওই একজন ব্যক্তির কাছ থেকেই সেই টাকাটা সে চাইছে এবং এ রাজিও রয়েছে সেই টাকাটা পেমেন্ট করার জন্য, কিন্তু সে দিতে চাইছে অ্যাকচুয়াল যে ক্লেমেন্ট, যে অ্যাকচুয়াল দাবিদার, যে প্রপার্টিটা পেতে এন্টাইটেল তাকে দেওয়ার জন্য। তো সেই কারণে এ কি করতে পারে, একটা ইন্টারপ্লিডার স্যুট ফাইল করতে পারে কোর্টের কাছে, এবং সেই ইন্টারপ্লিডার স্যুট যেটা কোর্টের কাছে ফাইল করছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি না, সেই অ্যাকচুয়াল ক্লেমেন্ট বা দাবিদার যে আছে তার সেটাকে ফাইন্ড আউট করার জন্য। তাহলে একটু ইন্টারপ্রিট কথাটার অর্থ কি আমরা দেখতে পারি যে ইন্টারপ্রিট কথাটার অর্থ হচ্ছে টু লিটিগেট উইথ ইচ আদার টু সেটেল এ পয়েন্ট কনসার্নিং এ থার্ড পার্টি। তাহলে আমরা কি বললাম যে ইন্টারপ্রিট কথাটার অর্থ কি, সেটা আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে যে ইন্টারপ্রিটার স্যুটের ইন্টারপ্রিট কথাটার অর্থ হচ্ছে টু লিটিগেট উইথ ইচ আদার টু সেটেল এ পয়েন্ট কনসার্নিং এ থার্ড পার্টি, সেটাকেই বলা হচ্ছে ইন্টারপ্রিট। আর তাহলে ইন্টারপ্রিট স্যুট জিনিসটা কিভাবে ইনস্টিটিউট করা যেতে পারে, আমরা যদি সেকশন 88 সিভিল প্রসিডিওর কোডে দেখি তাহলে জিনিসটা আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর যে এক্সাম্পলটা আমি ওখানে দেখালাম সেই এক্সাম্পলটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই প্রভিশনসটা বুঝতে আমাদের কোনো সমস্যা হবে না, যেটা কিনা সেকশন 88 এর মধ্যে দেওয়া রয়েছে। তাহলে আমরা সেকশন 88 এর মধ্যে কি দেওয়া আছে সেটাও দেখব, একই সাথে আমরা দেখব যে অর্ডার 35 এর মধ্যে কি দেওয়া আছে। ওয়ার টু অর মোর পারসনস, যখন দুই বা ততোধিক ব্যক্তি ক্লেম অ্যাডভার্সলি কথার অর্থ প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদাভাবে ক্লেম করছে টু ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে অ্যাডভার্সলি যদি ক্লেম করে থাকে, দ্য সেম ডেট একই পরিমাণ, সেম ডেট একই ডেট, সেম সাম অফ মানি অর আদার প্রপার্টি, সেটা মুভেবল হতে পারে আবার সেটা ইমুভেবল হতে পারে ফ্রম অ্যানাদার পারসনস। তাহলে আমরা যখন কি দেখতে পেলাম, তাহলে যখন দুই বা ততোধিক ব্যক্তি তারা একে অপরের সাথে অ্যাডভার্সলি সেম ডেট, সেম সাম অফ মানি, সেম আদার প্রপার্টি, সেটা মুভেবল প্রপার্টি ফ্রম অ্যানাদার পারসন, অন্য ব্যক্তির কাছে ক্লেম করছে। যেটা আমরা দেখেছিলাম যে সি, যেটা আমরা দেখেছিলাম বি এবং যেটা আমরা দেখেছিলাম ডি, এই দুই বা ততোধিক ব্যক্তি বলতে এখানে যে এক্সাম্পলসটা আমরা দিয়েছিলাম
আমরা যেখানে এক্সাম্পলটা যেখানে দিয়েছিলাম আমরা যে বি সি এবং ডি, তাহলে এই দুই বা ততোধিক ব্যক্তি কি করছে, ক্লেম করছে অ্যাডভার্সলি, এও ক্লেম করছে নিজের মতো করে, এও ক্লেম করছে, এও ক্লেম করছে। তাহলে দুই বা ততোধিক ব্যক্তি যখন অ্যাডভার্সলি টু ওয়ান অ্যানাদার একই ডেট, ওই একই টাকা বা একই ঋণ, একই পরিমাণ প্রপার্টি ফ্রম অ্যানাদার পারসন, অন্য ব্যক্তির কাছ থেকে যদি ক্লেম করে থাকে, হু ক্লেমস নো ইন্টারেস্ট দেয়ার ইন, হু ক্লেমস নো ইন্টারেস্ট দেয়ার ইন বলতে কি বোঝাচ্ছে, তাহলে যে ব্যক্তিটা ইন্টারপ্রিটার স্যুটটা ফাইল করছে এদের বিরুদ্ধে, ক্লেমেন্টদের বিরুদ্ধে, বলছে হু ক্লেমস নো ইন্টারেস্ট, এ যে ইন্টারপ্রিটার স্যুটটা ফাইল করেছে ডিফেন্ডেন্টের বিরুদ্ধে, সেই ইন্টারপ্রিটার স্যুট ফাইল করার পিছনে সে কিন্তু কোনো ইন্টারেস্ট সে কিন্তু ক্লেম করছে না, সে কোনো ইন্টারেস্ট ক্লেম করছে না সেই স্যুটে, আদার দেন শুধুমাত্র সে কি ক্লেম করছে, ফর চার্জেস অ্যান্ড কস্ট, তাহলে মামলাটা ফাইল করার জন্য তার যে কস্ট বা চার্জেসটা লাগছে সে শুধুমাত্র সেইটুকুই দাবি করছে, এছাড়া অন্য কিন্তু কিছু নয়। অ্যান্ড হু ইজ রেডি টু পে, যে কিনা নিজে রেডি রয়েছে পে করার জন্য, অর ডেলিভার ইট টু দ্য রাইটফুল ক্লেমেন্ট, তাহলে হু ইজ রেডি টু পে বলতে যে ব্যক্তি ইন্টারপ্রিটার স্যুটটা ফাইল করছে এখানে এ, সে কি আছে, রেডি রয়েছে কিসের জন্য, টু পে, পেমেন্ট করার জন্য। এই পে কথাটা এখানে ইউজ করা কেন রয়েছে, যেহেতু এখানে মানির কথা বলা রয়েছে, তাহলে ডেট এবং সাম অফ মানি এগুলো পেমেন্ট করা হয়। আর ডেলিভার কথাটা ইউজ করা কেন রয়েছে, এই আদার প্রপার্টির জন্য, প্রপার্টি আর পেমেন্ট তো করা যায় না, প্রপার্টিটা ডেলিভার করা যায়, সেই জন্য লেখা আছে হু ইজ রেডি টু পে অর ডেলিভার ইট, যে কিনা রেডি রয়েছে পেমেন্ট করার জন্য বা ডেলিভারি করার জন্য সেই ডেটটা, সাম অফ মানিটা অথবা প্রপার্টিটা, কিন্তু কাকে, টু দ্য রাইটফুল ক্লেমেন্ট যে আছে সেই রাইটফুল ক্লেমেন্টকে দেওয়ার জন্য সে রেডি রয়েছে। বলছে সার্চ আদার পারসন, সেই আদার পারসন বলতে একে বোঝানো হয়েছে মে ইনস্টিটিউট, পারে ইনস্টিটিউট করতে এ স্যুট অফ ইন্টারপ্রিটার, একটা ইন্টারপ্রিটার স্যুট ফাইল করতে পারে বা ইনস্টিটিউট করতে পারে এগেনস্ট অল দ্য ক্লেমেন্টস, প্রত্যেকটা ক্লেমেন্টসের বিরুদ্ধে, কিসের জন্য, ফর দ্য পারপাস অফ অবটেনিং এ ডিসিশন, একটা ডিসিশন পাওয়ার উদ্দেশ্যে কোর্টের কাছ থেকে, as to the persons to whom the payment or the delivery shall be made, কোন ব্যক্তিকে সে পেমেন্ট বা ডেলিভারিটা করবে, কে রাইটফুল ক্লেমেন্ট সেটাকে জানার জন্য সে কি করতে পারে না, কোর্টে একটা ইন্টারপ্রিটার স্যুট ফাইল করতে পারে। অ্যান্ড অবটেনিং দ্য ইন্ডিমিনিটি অফ ফর হিমসেলফ, এবং যে সে ইন্ডিমিনিটি ফর হিমসেলফ বলতে এখানে কি বোঝানো রয়েছে, যে সে শুধুমাত্র কি চেয়েছিল, চার্জেস অ্যান্ড কস্ট, যে মামলাটা করার জন্য তার যেটা ক্ষতি হচ্ছে সেটা সে পেতে এন্টাইটেল রয়েছে। তাহলে এই ইন্টারপ্রিটার স্যুট থেকে তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যখন দুই বা ততোধিক ব্যক্তি অ্যাডভার্সলি টু ওয়ান অ্যানাদার, সেম ডেট, সেম সাম অফ মানি বা আদার প্রপার্টি, যেটা মুভেবল বা ইমুভেবল হোক না কেন, অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যখন ক্লেম করে থাকে, যার কাছ থেকে ক্লেম করছে তার কিন্তু অন্য কোনো ইন্টারেস্ট নেই যারা ক্লেম করছে তাদের প্রতি, সে কিন্তু শুধুমাত্র কি আছে, মামলাটা করার জন্য যে চার্জেস বা কস্ট সেটা শুধুমাত্র নিতে এন্টাইটেল, আর অন্য কোনো কিছু নয়। এবং যে ব্যক্তিটির কাছে ক্লেম করছে সেই ব্যক্তিটি কি করছে, রেডি আছে তাদেরকে সেই রাইটফুল ক্লেমেন্টকে সেই মানি বা সেই প্রপার্টি বা ডেটটাকে ডেলিভারি করার জন্য বা পেমেন্ট করার জন্য, সেই আদার্স পারসন তখন একটা ইন্টারপ্রিটার স্যুট ফাইল করতে পারে এগেনস্ট দ্য অল ক্লেমেন্টস, কিসের জন্য না, ফর দ্য পারপাস অফ অবটেনিং এ ডিগ্রি, একটা ডিগ্রি পাওয়ার জন্য, যাতে করে কিনা যে ব্যক্তিটি অ্যাকচুয়াল যে ক্লেমেন্ট রয়েছে তাকে সে তার ডেটটা, তার সাম অফ মানিটা বা প্রপার্টিটা সে ডেলিভারি করতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে ইন্টারপ্রিটার স্যুট কে ফাইল করতে পারে, কাদের বিরুদ্ধে ফাইল করতে পারে, আর কখন ফাইল করতে পারে, সেই পুরো ডিটেলসটা কিন্তু আমরা সেকশন 88 থেকে আমরা দেখতে পেলাম। এর একটা প্রভিশন উল্লেখ করে দেওয়া আছে, সেই প্রভিশনের মধ্যে কি দেওয়া আছে, প্রোভাইডেড দ্যাট হোয়ার এনি স্যুট ইজ পেন্ডিং ইন হুইচ দ্য রাইটস অফ অল পার্টিস ক্যান প্রপারলি বি ডিসাইডেড, নো সাচ স্যুট অফ ইন্টারপ্রিটার শ্যাল বি ইনস্টিটিউটেড। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে প্রোভাইডেড দ্যাট শর্ত থাকে যে, তাহলে কি দেখতে পেলাম, যে প্রোভাইডেড দ্যাট শর্ত থাকে যে হোয়ার এনি স্যুট ইজ পেন্ডিং, যখন কোন একটা স্যুট অলরেডি পেন্ডিং রয়েছে, ইন হুইচ, যেখানে রাইটস অফ অল দ্য পার্টিস ক্যান প্রপারলি বি ডিসাইডেড, যে স্যুটের মাধ্যমে সমস্ত পার্টিসদের যে রাইট আছে সেটাকে প্রপারলি ডিসাইডেড হয়ে যেতে পারে, সেই স্যুট যদি পেন্ডিং থাকে বলছে সেক্ষেত্রে নো সাচ স্যুট অফ ইন্টারপ্রিটার শ্যাল বি ইনস্টিটিউটেড, সেক্ষেত্রে কোন ইন্টারপ্রিটার স্যুট কিন্তু ইনস্টিটিউট করা যাবে না, একটা প্রভিশন মধ্যে কিন্তু সেটা দিয়ে দেওয়া হলো। তাহলে আমরা ইন্টারপ্রিটার স্যুট বলতে আমরা কি বুঝি, সেটা সেকশন 88 কোড অফ সিভিল প্রসিডিওর থেকে আমরা দেখতে পেলাম। কিন্তু ইন্টারপ্রিটার স্যুট কিভাবে ফাইলিং করা হবে কোর্টের মধ্যে তার ডিটেলস প্রসিডিওরটা কিন্তু লেখা রয়েছে অর্ডার 35 এর মধ্যে। এবার আমরা অর্ডার 35টা কি আছে সেটাকে আমরা ডিসকাস করার চেষ্টা করব। আমরা চলে আসি অর্ডার 35 এর মধ্যে। অর্ডার 35 এর মধ্যে ইন্টারপ্রিটার স্যুট যেটা কিভাবে ইনস্টিটিউট করা হবে সেটার ব্যাপারে দেওয়া রয়েছে।
ইন্টারপ্রিটার স্যুট ফাইল করতে গেলে যে ব্যক্তিটি ফাইল করবেন তার প্লেন্টিফ তাকে একটা স্যুট ফাইল করতে হবে। তো সেখানে বাই ওয়ে অফ প্রেজেন্টেশন অফ প্লেন্ট তাকে সে ইন্টারপ্রিটার স্যুট যেটা আছে সেটা তাকে ফাইল করতে হবে। তাহলে আমরা অর্ডার 35 এর রুল 1 এর মধ্যে কি আছে সেটাকে একটু দেখার চেষ্টা করব যে প্লেন্ট ইন ইন্টারপ্রিটার স্যুটের ক্ষেত্রে যে প্লেনটা থাকবে, যে প্লেনটা প্রেজেন্টেশন করার মাধ্যমে ইন্টারপ্রিটার স্যুটটা ফাইল করা হবে একজন প্লেন্টিফ, সেই প্লেন্টের যে ইনগ্রেডিয়েন্টস বা পার্টিকুলার্স কি থাকবে সেটার ব্যাপারে কিন্তু এখানে দেওয়া আছে রুল 1 এর মধ্যে। কি দেওয়া আছে অর্ডার 35 রুল 1 এর মধ্যে? ইন এভরি স্যুট অফ ইন্টারপ্রিটার, তাহলে প্রত্যেকটা ইন্টারপ্রিটার স্যুটে দ্য প্লেন্ট শ্যাল, যে প্লেনটা প্রেজেন্ট করার মাধ্যমে ইন্টারপ্রিটার স্যুটটা ফাইল করা হবে সে প্লেন্ট শ্যাল বলছে ইন অ্যাডিশন টু দ্য আদার স্টেটসমেন্ট নেসেসারি ফর দ্য প্লেন্ট ফাইল করার জন্য অন্যান্য নেসেসারি যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস বা স্টেটসমেন্টসগুলো প্রয়োজন রয়েছে, যেটা কিনা আমরা অর্ডার 7 সিভিল প্রসিডিওর কোডের মধ্যে দেখেছি। অর্ডার 7 এর মধ্যে যেখানে প্লেন্ট ফাইল করার ক্ষেত্রে যে পার্টিকুলার্সগুলো প্রয়োজন থাকে সেইগুলো তো থাকবেই, নর্মাল যেগুলো থাকে সেইগুলোর সাথে বলছে ইন অ্যাডিশন বলতে এটা অ্যাড করা হচ্ছে কার সাথে? নর্মাল যে আদার্স স্টেটসমেন্ট যেগুলো নেসেসারি আছে ফর ফাইলিং অফ প্লেন্ট ফাইলিং করার জন্য সেইগুলোর সাথে ইন অ্যাডিশন কি করতে হবে, কি স্টেট করতে হবে, আরও 3টে জিনিস সেখানে উল্লেখ করতে হবে। ইন্টারপ্রিটার স্যুটের যে প্লেন্ট সেই ইন্টারপ্রিটার স্যুটের প্লেন্টের মধ্যে এই 3টে পয়েন্ট কি করতে হবে, এই 3টে জিনিস সেখানে স্টেট করতে হবে বা উল্লেখ করতে হবে। তাই নর্মাল একটা প্লেন্টকে প্রেজেন্ট করার জন্য যে স্টেটসমেন্টগুলো থাকা জরুরি সেগুলো তো থাকবেই, ওর সাথে ইন্টারপ্রিটার স্যুটের মধ্যে আরও 3টে স্টেটসমেন্ট এখানে উল্লেখ করতে হবে। সে 3টে কি? দ্যাট দ্য প্লেন্টিফ ক্লেমস নো ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট ম্যাটার ইন ডিসপিউট আদার দ্যান ফর চার্জেস এবং কস্ট। তাহলে আমরা দেখতে পেলাম ইন্টারপ্রিটার যে স্যুটের যে প্লেন্ট সেখানে স্পেসিফিক্যালি প্লেন্টিফকে উল্লেখ করতে হবে যে প্লেন্টিফের কোনো ইন্টারেস্ট নেই যে সাবজেক্ট ম্যাটার অফ ডিসপিউট, এই যে ইন্টারপ্রিটার স্যুটটা ফাইল করছে যে সাবজেক্ট ম্যাটারের উপরে, সেই সাবজেক্ট ম্যাটারে ডিফেন্ডেন্টের এগেনস্টে প্লেন্টিফের কোনো ইন্টারেস্টই নেই, শুধুমাত্র যে কস্ট বা যে চার্জেসটা তার অ্যাপ্লিকে লাগছে সেইটা ব্যতীত। এইটা কিন্তু স্পেসিফিক্যালি প্লেন্টের মধ্যে উল্লেখ করতে হবে প্লেন্টিফকে। নাম্বার 2 করতে হবে কি? দ্য ক্লেমস মেড বাই দ্য ডিফেন্ডেন্টস সেভারেলি, যেটার কারণে সে ইন্টারপ্রিটার স্যুটটা ফাইল করছে, যারা ডিফেন্ডেন্ট সেখানে রয়েছে, যাদের বিরুদ্ধে সে মামলাটা করেছে ইন্টারপ্রিটার স্যুট, তারা কি করেছে? প্রত্যেকে পৃথকভাবে তারা কি করেছে? ক্লেম করেছে একই জিনিস নিয়ে। তারা প্রত্যেকে প্লেন্টিফের কাছে যে ক্লেম করেছে সেই ক্লেমগুলোর ব্যাপারে সেখানে উল্লেখ করতে হবে যে তারা সেভারেলি ডিফেন্ডেন্টসরা তার বিরুদ্ধে ক্লেমগুলো করেছে, অ্যান্ড দ্যাট দেয়ার ইজ নো কলিউশন বিটুইন দ্য প্লেন্টিফ অ্যান্ড এনি অফ দ্য ডিফেন্ডেন্টস। যতগুলো ডিফেন্ডেন্ট বা ক্লেমেন্টের বিরুদ্ধে সে মামলা করেছে ইন্টারপ্রিটার স্যুট, তাদের সাথে প্লেন্টিফের কোনো যে কলিউশন নেই সেটাকেও স্পেসিফিকলি উল্লেখ করে দিতে হবে প্লেন্টের মধ্যে। তাহলে আমরা দেখতে পেলাম যে অর্ডার 35 রুল 1 এর মধ্যে কি উল্লেখ করে দেওয়া আছে? একজন প্লেন্টিফ যে ইন্টারপ্রিটার স্যুটটা ফাইল করছে, নর্মাল স্যুট ফাইলিং করার ক্ষেত্রে অর্ডার 7 অফ দ্য সিভিল প্রসিডিওর কোডে যে সমস্ত পার্টিকুলার্সগুলো একটা প্লেন্টের জন্য প্রয়োজন হয় সেইগুলোর সাথে সাথে আরও 3টে জিনিসকে উল্লেখ করতে হবে। সে 3টে জিনিস কি সেটা আমরা অর্ডার 35 রুল 1 এর মধ্যে কিন্তু দেখলাম। এবার আমরা চলে যাব সরাসরি অর্ডার 35 রুল 2 এর মধ্যে কি আছে সেটাকে ডিসকাস করার জন্য। অর্ডার 35 রুল 2 এর মধ্যে দেওয়া রয়েছে কি? পেমেন্ট অফ থিং ক্লেমড ইনটু কোর্ট। তাহলে যখন ইন্টারপ্রিটার স্যুট যখন ফাইল হয়ে যায় সেক্ষেত্রে বলছে ওয়ার দ্য থিং ক্লেমড ইজ ক্যাপেবল অফ বিং পেড, যে জিনিসটা ক্লেম করেছে ক্লেমেন্টরা সেটা এমন একটা জিনিস বলছে ইজ ক্যাপেবল অফ বিং পেড ইনটু দ্য কোর্ট, সেটা কোর্টে পেমেন্ট করা যেতে পারে, অর প্লেসড ইন দ্য কাস্টোডি অফ দ্য কোর্ট, কোর্টের কাস্টোডির মধ্যে যদি সেটাকে প্লেস করা যেতে পারে। প্লেন্টিফ মে বি রিকোয়ার্ড টু সো পে অর প্লেস ইট বিফোর হি ক্যান বি এন্টাইটেলড টু এনি অর্ডার ইন দ্য স্যুট। ইন্টারপ্রিটার স্যুটে কোনো একটা অর্ডার যদি পেতে চাই কোনো একটা প্লেন্টিফ, সেক্ষেত্রে যে জিনিসটা ক্লেম করেছে ডিফেন্ডেন্টসরা বা ক্লেমেন্টরা, সেই জিনিসটা যদি এমন হয়ে থাকে যে সেটা কোর্টে পেমেন্ট করা যেতে পারে বা কোর্টের কাস্টোডিতে যদি সেটাকে প্লেস করা যেতে পারে, তখন কোর্ট কি করতে পারে? প্লেন্টিফের কাছ থেকে চাইতে পারে যে সেই জিনিসটা কোর্টে ইদার প্লেস করে দেওয়া হোক বা কোর্টে পেমেন্ট করে দেওয়া হোক। যদি কিনা ইন্টারপ্রিটার স্যুটে যদি প্লেন্টিফ কোনো একটা কোর্টের কাছ থেকে অর্ডার পেতে চায়, তাহলে আমরা দেখতে পেলাম যে জিনিসটাকে ক্লেম করেছে বিভিন্ন ক্লেমেন্টরা বা ডিফেন্ডেন্টরা, সেই জিনিসটা যদি এমন হয়ে থাকে যে কোর্টে সেটাকে পেমেন্ট করা দেওয়া যেতে পারে, সেটাকে কোর্টের কাস্টোডিতে দেওয়া যেতে পারে, ইন্টারপ্রিটার স্যুট ফাইল করার সাথে সাথে সেই জিনিসটা কোর্টে ইদার প্লেস করে দিতে হবে অথবা সেটাকে পেমেন্ট করে দিতে হবে।
যদি কিনা প্লেন্টিভ কোর্টের কাছ থেকে এই স্যুট থেকে কোনো একটা অর্ডার পেতে চাই তাহলে। নেক্সট আমরা চলে আসব যে প্রসিডিওর কি রয়েছে হোয়ার ডিফেন্ডেন্ট ইজ সুইং প্লেন্টিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্ডার 35 এর রুল 3 সেখানে কি দেওয়া আছে, কি প্রসিডিওর রয়েছে যখন ডিফেন্ডেন্ট ইজ সুইং প্লেন্টিভ। ডিফেন্ডেন্ট যারা আছে তাদের মধ্যে থেকে কেউ যদি প্লেন্টিভ হিসেবে যদি সুই করে সেক্ষেত্রে কি হবে, হোয়ার এনি অফ দ্য ডিফেন্ডেন্টসদের মধ্যে থেকে যদি কেউ না একজন কি করছে ইন অ্যান ইন্টারপ্রিটার স্যুট, তাহলে ইন্টারপ্রিটার স্যুটে যারা ডিফেন্ডেন্টস রয়েছে সেই ডিফেন্ডেন্টের মধ্যে থেকে যদি কোনো একজন ডিফেন্ডেন্ট ইজ অ্যাকচুয়ালি সুইং দ্য প্লেন্টিভ, যদি অ্যাকচুয়ালি প্লেন্টিফের বিরুদ্ধে মামলা করে থাকে ইন রেসপেক্ট অফ দ্য সাবজেক্ট ম্যাটার অফ সাচ স্যুট, তাহলে যে ইন্টারপ্রিটার স্যুটের যে সাবজেক্ট ম্যাটার সেই সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে যদি কোনো একজন ডিফেন্ডেন্ট অ্যাকচুয়ালি অন্য কোনো কোর্টে প্লেন্টিফের বিরুদ্ধে যদি কোনো মামলা ফাইল করে থাকে, বলছে দ্য কোর্ট ইন হুইচ, যে কোর্টে দ্য স্যুট এগেনস্ট দ্য প্লেন্টিফ ইজ পেন্ডিং, যে কোর্টে সেই স্যুটটা পেন্ডিং রয়েছে প্লেন্টিফের বিরুদ্ধে, বলছে অন বিং ইনফর্মড বাই দ্য কোর্ট ইন হুইচ দ্য ইন্টারপ্রিটার স্যুট হ্যাজ বিন ইনস্টিটিউটেড, যে কোর্টে ইন্টারপ্রিটার স্যুটটা ইনস্টিটিউট করা হয়েছে সেই কোর্টকে ইনফর্ম করার মাধ্যমে যে কোর্টে একজন প্লেন্টিফের বিরুদ্ধে যে মামলা ফাইল করেছে ডিফেন্ডেন্ট সেই যে স্যুটটা রয়েছে সেই স্যুটটা বলছে স্টে করে দিতে হবে দ্য প্রসিডিংস অ্যাজ এগেনস্ট হিম, প্লেন্টিফের বিরুদ্ধে যে মামলাটা ফাইল করেছিল ডিফেন্ডেন্ট সেই মামলাটাকে স্টে করে দিতে হবে, সেই প্রসিডিংটাকে স্টে করে দিতে হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম এই পোর্শনটা থেকে, যে ইন্টারপ্রিটার স্যুটের কোনো একজন ডিফেন্ডেন্ট যদি প্লেন্টিফের বিরুদ্ধে ইন্টারপ্রিটার স্যুটের সাবজেক্ট ম্যাটার নিয়ে যদি অন্য কোনো কোর্টে যদি কোনো স্যুট ফাইল করে থাকে সেক্ষেত্রে যে কোর্টে প্লেন্টিফের বিরুদ্ধে মামলাটা ফাইল করা হয়েছে সেই মামলাটাকে স্টে করে দিতে হবে। কখন, বলছে অন বিং ইনফর্মড বাই দ্য কোর্ট ইন হুইচ দ্য ইন্টারপ্রিটার স্যুট হ্যাজ বিন ফাইল, যে কোর্টে ইন্টারপ্রিটার স্যুটটা ফাইল হয়েছে সেই কোর্টকে ইনফর্ম করার মাধ্যমে। and his cost, তার যে খরচা হয়েছে in the suit so stayed, যে স্যুটটা স্টে করে দেওয়া হলো সেই স্যুটটা ফাইলিং করার ক্ষেত্রে তার যে কস্ট, তার যে খরচা এক্সপেন্সেস হয়েছে মে বি প্রোভাইডেড ফর, সেই কস্টটা তাকে প্রোভাইড করা যেতে পারে ইন সাচ স্যুট, সেই স্যুটে। বাট কিন্তু ইফ and insofar as they are not provided, যদি সেই কস্টটা তাকে প্রোভাইড করা না হয়ে থাকে ফর ইন দ্যাট স্যুট, সেই স্যুটে বলছে দে মে বি অ্যাডেড, সেটা অ্যাড করা যেতে পারে টু হিজ কস্ট, তার যে কস্ট বা এক্সপেন্সেসটা হচ্ছে হুইচ ইনকার্ড ইন দ্য ইন্টারপ্রিটার স্যুট, ইন্টারপ্রিটার স্যুট ফাইলিং করার ক্ষেত্রে তার যে কস্ট হচ্ছে সেই কস্টের মধ্যে সেটাকে অ্যাড বা সেটাকে অ্যাডিশনস করে দেওয়া যেতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে ইন্টারপ্রিটার স্যুটের কোনো একজন ডিফেন্ডেন্ট যদি প্লেন্টিফের বিরুদ্ধে ইন্টারপ্রিটার স্যুটের যে কস্ট, যে সাবজেক্ট ম্যাটার সেটাকে নিয়ে যদি অন্য কোনো স্যুট ফাইল করে থাকে সেক্ষেত্রে সেই স্যুটটা কীভাবে স্টে করে দেওয়া হবে সেটাও কিন্তু আমরা প্রসিডিউরাল যে পার্টটা আছে অর্ডার 35 রুল 3 মধ্যে সেটাকে আমরা দেখার চেষ্টা করলাম। এবার আমরা চলে আসব নেক্সট যে রুলটা আছে সেই রুলের দিকে, রুল 4 প্রসিডিওর অ্যাট ফার্স্ট হিয়ারিং। ফার্স্ট হিয়ারিং যখন হবে সে ফার্স্ট হিয়ারিংয়ের কি প্রসিডিওর রয়েছে সেটাকে এবার আমরা দেখার চেষ্টা করব। বলছে অ্যাট দ্য ফার্স্ট হিয়ারিং, যখন ফার্স্ট হিয়ারিং হবে ইন্টারপ্রিটার স্যুটের, দ্য কোর্ট কি করতে পারে, মে ডিক্লেয়ার দ্যাট, কোর্ট ঘোষণা করতে পারে, কি ঘোষণা করতে পারে, দ্য প্লেন্টিভ ইজ ডিসচার্জ, প্লেন্টিভকে ডিসচার্জ করে দেওয়া হবে ফ্রম অল লায়াবিলিটি, সমস্ত লায়াবিলিটি থেকে মুক্ত করে দেওয়া হবে টু দ্য ডিফেন্ডেন্টস, ডিফেন্ডেন্টদের প্রতি। তাহলে প্লেন্টিফের যে লায়াবিলিটিস ছিল ডিফেন্ডেন্টদের প্রতি সেই সমস্ত লায়াবিলিটিস থেকে কোর্ট কি করতে পারে, অ্যাট দ্য ফার্স্ট হিয়ারিং করতে পারে, ডিক্লেয়ার করতে পারে যে প্লেন্টিভ ডিসচার্জ রয়েছে, মুক্ত হয়ে গেছে সমস্ত লায়াবিলিটি থেকে ডিফেন্ডেন্টের প্রতি ইন রেসপেক্ট অফ দ্য থিং ক্লেম, যে জিনিসটা ক্লেম করা হয়েছে সেই জিনিসের রেসপেক্টে। বলছে অ্যাওয়ার্ড হিম কস্ট, এবং প্লেন্টিফকে কস্ট অ্যাওয়ার্ড করতে পারে অ্যান্ড ডিসমিসড হিম ফ্রম দ্য স্যুট, স্যুট থেকে তার নামটাকে ডিসমিস করে দিতে পারে। তাহলে কখন করতে পারে কোর্ট, অ্যাট দ্য ফার্স্ট হিয়ারিং এ কোর্ট এইটা করতে পারে। নেক্সট কি বলছে, ইফ ইট থিংস দ্যাট, যদি কোর্ট এটা মনে করে যে জাস্ট অর কনভেনিয়েন্স সো রিকোয়ার্ড রিটেন অল দ্য পার্টিস আনটিল দ্য ফাইনাল ডিসপোজাল অফ দ্য স্যুট, এছাড়া কোর্ট যদি মনে করে যে সমস্ত পার্টিসদেরকে রিটেন করা প্রয়োজন আছে যতক্ষণ না পর্যন্ত ফাইনাল ডিসপোজাল হচ্ছে, কোর্ট কিন্তু সেটাও করতে পারে যে না প্লেন্টিফকে ডিসচার্জ করবে না যতক্ষণ না পর্যন্ত ফাইনালি ডিসপোজাল হচ্ছে ততদিন পর্যন্ত সমস্ত পার্টিসকে কোর্ট কি করতে পারে, রিটেন করতে পারে, তাদেরকে সেখানে রাখতে পারে। নেক্সট কি লেখা আছে, সাবরুল 2 তে লেখা আছে যে ওয়ার দ্য কোর্ট ফাইন্ডস দ্যাট, যখন কোর্ট ফাইন্ড এটা খুঁজে পায় যে দ্য অ্যাডমিশন অফ দ্য পার্টিস অর আদার এভিডেন্স এনাবেল ইট টু ডু সো, যদি যে সমস্ত পার্টিসরা আছে সুটের তারা যে অ্যাডমিশন করেছে, তারা নিজেরা যেটা অ্যাডমিট করেছে এবং যে সমস্ত এভিডেন্সগুলো সেখানে অ্যাডিউস বা প্রডিউস করা হয়েছে অন দ্য বেসিস অফ দ্যাট, যেটা কিনা এনাবেল করছে কোর্টকে, যেটা কোর্টকে সমর্থ করছে এটা বোঝার জন্য, সেক্ষেত্রে কোর্ট কি করতে পারে, ইট মে অ্যাডজুডিকেট
দ্য টাইটেল টু দ্য থিং ক্লেম, যে জিনিসটা দাবি করা হচ্ছে সেই জিনিসের টাইটেল বা মালিকানা কার রয়েছে, কোর্ট সেটাকে ডিসাইড বা অ্যাডজুডিকেট করতে পারে। কিসের উপরে ভিত্তি করে কোর্ট এটা অ্যাডজুডিকেট করতে পারে? যে জিনিসটাকে ক্লেম করা হচ্ছে সেই জিনিসের অ্যাকচুয়াল ক্লেমেন্ট বা রাইটফুল ওনারটাকে বলছে, যে পার্টিসরা যদি অ্যাডমিট করে থাকে, পার্টিসরা যে সমস্ত এভিডেন্স দিচ্ছে সেইগুলো থেকে কোর্ট যদি ফাইন্ড আউট করতে পারে যে অ্যাকচুয়াল ওনারকে, সেক্ষেত্রে কোর্ট ওই মামলাটাকে অ্যাডজুডিকেট করে কি অ্যাকচুয়াল ওনার সেটাকে ঘোষণা করে দিতে পারে। বাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাবরুল 3 কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে যে ওয়ার দ্য অ্যাডমিশন অফ দ্য পার্টিস ডু নট এনাবেল দ্য কোর্ট সো টু অ্যাডজুডিকেট, পার্টিসরা যে অ্যাডমিশনসটা করেছে বা যে সমস্ত এভিডেন্স আছে সেটা যদি কোর্টকে এনাবেল না করে থাকে এই ম্যাটারটা অ্যাডজুডিকেট বা মীমাংসা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে ইট মে ডাইরেক্ট, কোর্ট নির্দেশ দিতে পারে কি দ্যাট ইস্যু অর ইস্যুস বিটুইন দ্য পার্টিস বি ফ্রেমড অ্যান্ড ট্রাইড। কোর্ট তখন নির্দেশ দিতে পারে যে পার্টিসদের মধ্যে তখন কি করা যেতে পারে, ইস্যু ফ্রেম করা যেতে পারে, যেটা আমরা সিভিল প্রসিডিওর কোর্টের অর্ডার 14 এর মধ্যে দেওয়া রয়েছে কিভাবে ইস্যু ফ্রেম করা হয়ে থাকে। তাহলে কোর্ট কি করতে পারে, ইস্যু করতে পারে বিটুইন দ্য পার্টিস কি না বি ফ্রেমড অ্যান্ড ট্রায়াল, এবং সেই ইস্যুটা ফ্রেম করার পরে কোর্ট তখন সেটাকে ট্রায়াল শুরু করতে পারে। আর দ্বিতীয়ত কোর্ট কি করতে পারে, দ্যাট এনি ক্লেমেন্ট বি মেড এ প্লেন্টিভ ইন লিউ অফ অর ইন অ্যাডিশন টু দ্য অরিজিনাল প্লেন্টিভ অ্যান্ড শ্যাল প্রসিড টু ট্রাই দ্য সুট ইন দ্য অর্ডিনারি ম্যানার। এছাড়া কোর্ট কি করতে পারে, এনি ক্লেমেন্ট, যারা ক্লেমেন্ট রয়েছে, যারা দাবিদার ছিল, যারা বর্তমানে ইন্টারপ্রিটার সুটে যারা ডিফেন্ডেন্টের পজিশন রয়েছে, এনি ক্লেমেন্ট বি মেড, যে কোনো ক্লেমেন্ট বা ডিফেন্ডেন্টকে কোর্ট কি করতে পারে, একটা প্লেন্টিভ হিসেবে কি করতে পারে, বলছে ইন লিউ অফ মানে পরিবর্তে, অর ইন অ্যাডিশন মানে সংযুক্তি করতে পারে টু দ্য অরিজিনাল প্লেন্টিভ। তাহলে অরিজিনাল প্লেন্টিভের পরিবর্তে বা অরিজিনাল প্লেন্টিভের সাথে ইন অ্যাডিশন একটা ডিফেন্ডেন্ট বা ক্লেমেন্টকে কি করতে পারে, প্লেন্টিভ হিসেবে অ্যাড করতে পারে, বা অরিজিনাল প্লেন্টিভের পরিবর্তে কোনো ক্লেমেন্টকে বা ডিফেন্ডেন্টকে প্লেন্টিভের জায়গায় আনতে পারে। তারপরে কি করতে পারে, শ্যাল প্রসিড টু ট্রাই, তারপরে সে ট্রায়ালটা শুরু করতে পারে ওই সুটের ইন দ্য অর্ডিনারি ম্যানারে। তাহলে কোর্টের ডিসক্রিপশনারি পাওয়ার রয়েছে, কোর্ট যেটা ইচ্ছা করতে পারে এখানে, সেই প্রসিডিওরটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম। এবার আমরা সরাসরি চলে আসবো রুল 5 এর মধ্যে কি রয়েছে, এজেন্ট অ্যান্ড টেনেন্টস মে নট ইনস্টিটিউট ইন্টারপ্রিটার সুট, কোনো এজেন্ট বা কোনো টেনেন্ট কি করতে পারে না, ইন্টারপ্রিটার সুট যেটা আছে সেটাকে ইনস্টিটিউট করতে পারে না। নাথিং ইন দিস অর্ডার শ্যাল বি ডিম টু এনাবেল, এই অর্ডারের মধ্যে এমন কিছু নেই যেটা কোনো এজেন্টকে এনাবেল করছে, সমর্থ করছে, কিসের জন্য, টু সুই দেয়ার প্রিন্সিপাল, তাদের প্রিন্সিপাল যে তাকে রিক্রুট করেছে সেই এজেন্টের প্রিন্সিপালকে অভিযুক্ত করার জন্য বা ইন্টারপ্রিটার সুট ফাইল করার জন্য, অথবা টেনেন্টকেও কখনো এনাবেল করছে না টু সুই দেয়ার ল্যান্ডলর্ড, তাদের ল্যান্ডলর্ডের বিরুদ্ধে মামলা করার জন্য, ফর দ্য পারপাস অফ কম্পেলিং দেম, তাদেরকে বাধ্য করার জন্য, টু ইন্টারপ্রিট উইথ এনি পারসনস, কোনো ব্যক্তির সাথে ইন্টারপ্রিট করার জন্য, আদার পারসনের সাথে, মেকিং ক্লেম থ্রু সাচ প্রিন্সিপালস অর ল্যান্ডলর্ডস। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা এজেন্ট বা একটা টেনেন্ট কখনোই কি করতে পারে না, তাদের প্রিন্সিপাল বা তাদের যারা ল্যান্ডলর্ড রয়েছে তাদেরকে কখনো বাধ্য করতে পারে না অন্য কোনো ব্যক্তির সাথে ইন্টারপ্রিটার সুট করার জন্য। একটা ইলাস্ট্রেশন এখানে উল্লেখ করে দেওয়া আছে, ইলাস্ট্রেশনটা যদি আমরা দেখি তাহলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ মনে করো এ ডিপোজিট এ বক্স অফ জুয়েলস উইথ বি অ্যাজ হিজ এজেন্ট, তাহলে এ কি করেছে, এক বাক্স গহনা বি নামক তার এজেন্টকে মনে করো দিয়েছে। সি অ্যালেজেস দ্যাট দ্য জুয়েলস ওয়ার রংফুলি অবটেন ফ্রম হিম বাই এ, সি এখন দাবি করছে যে জুয়েলসটা এ তার নিজের এজেন্টকে দিয়েছে, সেই জুয়েলারিগুলো অ্যাকচুয়ালি এ কি করেছে, তার কাছ থেকে রংফুলি নিয়েছে, অ্যান্ড ক্লেমস দেম, এবং সেই জুয়েলারিগুলো সে বি এর কাছ থেকে চাইছে। তাহলে এ কি করেছে, তার এজেন্ট যে বি আছে তাকে কিছু জুয়েলারি রাখতে দিয়েছিল, এখন সি দাবি করছে বি এর কাছে এসে যে জুয়েলারিটা এ তোমাকে আমার কাছে তো যে জুয়েলারিটা এ তোমার কাছে রাখতে দিয়েছে সেটা অ্যাকচুয়ালি এ আমার কাছ থেকে রংফুলি নিয়েছে, তাই সেই জুয়েলারিটা এখন তুমি আমাকে দিয়ে দাও, এবং বি এর কাছ থেকে সেটাকে সি ক্লেম করছে। কিন্তু বলছে যেটা আমরা দেখতে পেলাম যে একটা এজেন্ট কখনো তার প্রিন্সিপালকে বলতে পারে না যে অন্য কোনো থার্ড পার্টির সাথে ইন্টারপ্রিটার সুটের মাধ্যমে অ্যাকচুয়াল রাইটফুল ও যে ক্লেমেন্ট বা দাবিদারকে সেটাকে নির্বাচন করার জন্য বা এস্টাবলিশ করার জন্য, সেই জন্য বলে দেওয়া আছে বি ক্যান নট ইনস্টিটিউট অ্যান ইন্টারপ্রিটার সুট এগেনস্ট দ্য এ অ্যান্ড সি, বি কখনো এ এবং সি এর মধ্যে কি করতে পারে না, ইন্টারপ্রিটার সুট ফাইল করতে পারে না, যেটা আমরা রুল 5 এর মধ্যে আমরা দেখলাম। তাহলে আমরা কিন্তু একটার পর একটা কিন্তু যে রুলসগুলো রয়েছে অর্ডার 35 এর প্রত্যেকটা ডিসকাস করার চেষ্টা করলাম, এবং রুল 6 এ লেখা রয়েছে চার্জ ফর প্লেন্টিভস কস্ট, প্লেন্টিফের যে কস্ট আছে তার জন্য কোর্ট চাইলে চার্জ ক্রিয়েট করতে পারে। আমরা সেকশন 100 সিভিল ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, সেকশন 100 ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বা টিপি অ্যাক্ট, সেখানে চার্জের ব্যাপারে আমরা ডিটেলসে পড়েছি।
তাহলে হোয়ার দ্য স্যুট ইজ প্রপারলি ইনস্টিটিউটেড, যখন কোনো একটা ইন্টারপ্রিটার স্যুট প্রপারলি ইনস্টিটিউটেড হয়ে যায়, ফাইলিং হয়ে যায়, দ্য কোর্ট মে প্রোভাইড ফর, তখন কোর্ট প্রোভাইড করতে পারে ফর দ্য কস্ট অফ দ্য অরিজিনাল প্লেন্টিফ, অরিজিনাল প্লেন্টিফের যে কস্ট আছে, মামলা করার যে এক্সপেন্সেস, সেটা প্রোভাইড করতে পারে কিভাবে, বাই গিভিং হিম এ চার্জ অন দ্য থিং ক্লেমড, যে জিনিসটা ক্লেম করছে ক্লেমেন্টরা বা ডিফেন্ডেন্টরা, সেই জিনিসের উপর একটা চার্জ ক্লিয়ার করার মাধ্যমে, অর ইন সাম আদার এফেকচুয়াল ওয়ে, অন্য কোনো এফেকচুয়াল ওয়েতেও কিন্তু সেই কস্টটা বা এক্সপেন্সেসটা যেটা রয়েছে অরিজিনাল প্লেন্টিফের, সেটা কোর্ট প্রোভাইড করতে পারে। তাহলে আমরা ডিসকাস করলাম সেকশন 88 এর মধ্যে ইন্টারপ্রিটার স্যুট বলতে আমরা কি বুঝি। আর ইন্টারপ্রিটার স্যুট ফাইলিং করার ক্ষেত্রে এই যে ডিটেলস প্রসিডিওরটা সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 35 এর মধ্যে রয়েছে, সেইগুলোর প্রত্যেকটা রুল 1 থেকে রুল 5 পর্যন্ত প্রত্যেকটা প্রভিশনস কিন্তু আমরা ডিসকাস করার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি পরীক্ষা খাতায় যদি প্রশ্ন আসে যে ইন্টারপ্রিটার স্যুট বলতে তোমরা কি বোঝো, শুধুমাত্র সেকশন 88 লিখলে কিন্তু তোমাদের হবে না, তার সাথে যার প্রসিডিওরটা রয়েছে ইন্টারপ্রিটার স্যুট ফাইলিং করার ক্ষেত্রে অর্ডার 35 সেই প্রত্যেকটা অর্ডার কিন্তু সুন্দরভাবে লিখতে হবে। তাই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল যারা পরীক্ষাতে এই কোশ্চেন্সটাকে অ্যাটেম্প করতে চাও। আজকের ভিডিও এখান পর্যন্ত থাকবে, প্রত্যেকে কাছে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।